আম্মু বলল, কেন ধর্ষণ করতে চাস নাকি? আমার এই মেয়ে 50-60 জনকে একাই সামলাতে পারে। ফাহিম বলল, ওহ তাই নাকি? আমি বললাম, দেখ ফাহিম, আম্মু তোকে মাফ করে দিয়েছে, তাই বলে আমার পরিবারের পেছনে লাগতে আসবি না। ফাহিম বলল, কেন, ভয় হয় নাকি তোর? আম্মু বলল, রনি তাড়াতাড়ি খেয়ে চলে যা, তোর জন্য ট্রেন অপেক্ষা করছে হয়তো। ফাহিম খেয়ে বের হয়ে বলল, আমাকে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করলেন। আম্মু বলল, আরে তুই যা, মনে রাখিস আমি এই থানার ওসি, এসব কাপুরুষ কিভাবে ঠিক করতে হয় আমার জানা আছে। ফাহিম বলল, এসব পুলিশ আমার বাবার পোষা কুত্তা, এটা মনে রাখবেন। মিতু বলল, তবে তোরে তো। আম্মু বলল, এত রেগে যাওয়ার কি হলো? ফাহিম হাসতে হাসতে চলে গেল। আমার আম্মু যেদি একজন মানুষ, না জানি এখন কি হতে চলেছে। আম্মু বলল, মিতু রনিকে ট্রেনে তুলে দিয়ে আয়। মাহি বলল, চল ভাইয়া। মিতু বলল, রনি তোর সামনে যদি তোর মাকে মারতে দেখিস তাহলে কি তুই হাত গুটিয়ে বসে থাকবি? আমি বললাম, তোরা সবাই এসব কি শুরু করলি? ওকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? মাহি বলল, তুই তো মারতে পারতি। মাহির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মাহি বলল, বাদ দে, যাকে বোঝালে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ নেই। তবে আজকে যেখানে তুই যাবি হয়তো ট্রেনের মাঝেই তোর উপর আক্রমণ হতে পারে। আমি তোর সাথে যেতাম, কিন্তু আম্মুকে তো তুই চিনিস। আমি বললাম, কিছু হবে না আমার, তোর চিন্তা করা লাগবে না। মিতু একটা রাইফেল আমার হাতে তুলে দিয়ে বলল, এটা রাখ যদি জীবন রক্ষা করতে চাস, যদি এই পৃথিবীতে বাঁচতে চাস বলে তোর মনে হয়, ট্রিগারে একটা চাপ দিবি আর উড়িয়ে দিবি, নয়তো ওরা মারার আগে তুই নিজে নিজে আত্মহত্যা করে ফেলবি। আমি বললাম, আমি মরলে মরবো, তোদের চিন্তা করতে হবে না। কি এক খেলা খেলিস তোরা মানুষ খুন করার? তুইও তো একজন মানুষ, মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে খুন করিস এটাই তো আমি বুঝি না। মাহি বলল, যখন বিপদে পড়বি তখন বুঝতে পারবি, আর কেউ তোকে সাহায্য করবে না, একটা কুত্তাও না। এই তো ট্রেন এসে গেছে, বেস্ট অফ লাক। মাহি মাথা নিচু করে বলল, অনেক ভালোবাসি তোকে আমি চাই না এমন কিছু করিস যাতে তোকে হারাতে হয়। যদি দরকার হয় সব কয়টাকে খুন করে দিবি, পরে দরকার পড়লে আমরা সব সামলে নিব। মিতু বলল, ওর দ্বারা এসব হবে না, চল আমরা চলে যাই। ট্রেনে উঠে বসে আছি, একটু পর ছেড়ে দিল। নিজের মতো বসে বসে চিন্তা করছি, না জানি এখন আমার কি হয়। এখন অজানা গন্তব্যে রওনা দিলাম। হে উপরওয়ালা, রক্ষা করিও আমাকে। ময়মনসিংহ পেরিয়ে নেত্রকোনা এসে পড়তেই আমার পাশের সিটে আর সামনে যারা ছিল সব কয়টা উঠে চলে গেল। একটা ছেলে আর 2টা মেয়ে বসে আছে আমার সাথে, আর অন্য পাশে যে সিটগুলো আছে সব কয়টা ইয়াং পোলাপান বসেছে। বুঝলাম না হঠাৎ করে এরা কোথায় থেকে আসলো। আমার তো এখন ভয় হতে শুরু করেছে। যে আমি উঠতে যাব, সামনে বসে থাকা মেয়েটা বলল, আরে ভাই কি করেন? আমি বললাম, কেন আপু কি হয়েছে? মেয়েটা বলল, চলন্ত ট্রেন থেকে উঠে যদি লাফ দেন, এজন্য বললাম। আমি বললাম, আরে আপনি আমাকে ভয় পাইয়ে দিলেন। মেয়েটা বলল, কেন ভয় পেয়েছেন বুঝি? আমি বললাম, অনেক ভয় পেয়েছি। মেয়েটা বলল, আচ্ছা আপনি কোথায় যাবেন? আমি বললাম, এই তো মোহনগঞ্জ যাব, একটু দরকার আছে। মেয়েটা বলল, এই গ্রামে বাহিরের কেউ যেতে পারে না, এটা জানেন? আমি বললাম, তাতে আমার কিছু যায় আসে না, আমি এসব ভয় করি না। নিজের ভেতরে একটু সাহস এনে বললাম, আজকাল ভীতু হলে চলবে না, আর আমি তো এমনিই ভয় পাই, তাই একটু চাপা মারলাম। মেয়েটা বলল, মরার খুব ইচ্ছে আপনার? আচ্ছা আমি যদি ভুল না করি আপনি কামাল সাহেবের ছেলে, তাই না? আমি বললাম, আপনি কিভাবে জানেন এই কথা? মেয়েটা বলল, এই ট্রেনের ভেতরে আজকে আপনাকে মারা হবে, এটা জানেন? এটা বলতেই ছেলেগুলো বসা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি এখন ভয়ে কাঁপতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, আপনি কে? এটা কি আমি জানতে পারি? মেয়েটা বলল, এতদিন তোর আসার জন্য অপেক্ষা করেছি। তোর দাদা আমার বাবাকে শরীর থেকে মাথা আলাদা করে খুন করেছে, আর আমি তো আজকে এই দিনের জন্যই অপেক্ষা করছি। ভেবেছিলাম হয়তো তোর বাবা আসবে, কিন্তু তুই আসলি। আমি বললাম, দেখুন যা করেছে আমার দাদা করেছে, আমি তো কিছুই করি নাই, তাহলে আমাকে কেন মেরে ফেলবেন? মেয়েটা বলল, এই তলোয়ারটা দে। একটা ছেলে ইয়া বড় একটা ছুরি দিতে দিতে বলল, চিন্তা করিস না, আজকে তুই মর, খুব শীঘ্রই তোর বাবা মাকে তোর কাছে পাঠিয়ে দিব। আমাকে যদি মেরেও ফেলে তাও আমি মুখে কিছু বলবো না, তবে আমার মায়ের নামে কেউ কিছু বললে আমার শরীর জ্বলে। আমি বললাম, আমাকে তো আগে মেরে দেখ, পরে আমার আম্মুর কথা বলিস। মেয়েটা বলল, মৃত্যুর সামনে বসে মৃত্যুকে আলিঙ্গন করতেছিস আর বলিস আমাকে আগে মেরে দেখ, এখানে আজকে তোকে বাঁচানোর মতো কেউ আছে নাকি? আমি বললাম, আমি মারার আগে আমাকে মেরে ফেল, না হলে? মেয়েটা বলল, না হলে কি করবি তুই হিজড়া শালা? তোর নাকি রাগ নাই? তুই আবার আমাদের কি করবি? সাথে সাথে ঠাস করে মেয়েটার গালে 2টা চড় দিলাম। আমি বললাম, তোর সাহস তো কম না, আমার মা আমাকে যা ইচ্ছা বলবে, তাই বলে তুই কেন আমাকে এগুলা বলবি? সাথে সাথে একটা ছেলে আমার গলা চেপে ধরে বলল, ম্যামকে চড় দেওয়ার সাহস তোর কি করে হলো?
মেয়েটা বলল, এই তোরা ওকে ছাড়, দেখি ওর কত বড় কলিজা আছে, আজকে তোর ভেতরে কি কি আছে সব কেটে কেটে দেখব। হঠাৎ ট্রেনের বগি আপনা আপনি অন্ধকার হতে লাগলো, কিছুই দেখা যায় না, কেউ আসছে মনে হয়। আর অন্ধকারে কে জানি আমাকে টান দিয়ে ধরে দরজার কাছে এসে ঠেলা দিয়ে বাহিরে ফেলে দিল। মনে হচ্ছে যেন আমি একটা গাড়ির ভেতরে গিয়ে পড়েছি, তবে মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা হলরুমে চেয়ারে বসানো অবস্থায় পড়ে আছি, আর আমার সামনে সম্পূর্ণ একটা পরিবার বসে আড্ডা দিচ্ছে। আমার সমবয়সী একটা ছেলে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার জ্ঞান ফিরেছে? আমি বললাম কিন্তু আমি এখন কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। তখন কাকা বলে উঠল, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, উনি তোমাকে এখানে পাঠিয়েছে, আর ট্রেন থেকে বাঁচিয়ে এনেছি তোমাকে আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ কাকা, আপনারা না থাকলে আজকে হয়তো আমি বাঁচতে পারতাম না, এমনিই তুই কালকে মারা যাবি। একটু আস্তে করে কে জানি এই কথাটা বলল। আমি বললাম, কি মারা যাব মানে? এটা বলতেই সকলেই আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাকা বলল, আচ্ছা বাবা, এত দূর থেকে এসেছো, যাও হাত মুখ ধুয়ে আসো। একটা ছেলে বলল, ভাইয়া আমার সাথে আসেন। আমি বললাম, চলো। ওদের বাসার সামনে পুকুরে নিয়ে গেল। আমি বললাম, তোমাদের পুকুরটা খুব সুন্দর। ছেলেটা বলল, এখানে আমরা সবাই গোসল করি। আমি বললাম, আমাদের শহরে তো এসব পুকুর দেখাই যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, ওইগুলা দেখে এখন বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। ছেলেটা বলল, জি ভাইয়া, আমার নাম সুমন। আমি বললাম, খুব সুন্দর নাম। আচ্ছা, একটা কথা আমি শুনেছি, এই গ্রামে যারা আসে তারা নাকি আর যেতে পারে না, এই গ্রামে যারা আসে তারা নাকি আর যেতে পারে না। সুমন বলল, এত কথা বলেন কেন ভাইয়া? আমি বললাম, রাগ করলা নাকি? সুমন বলল, না, রাগ করার কি আছে, তবে এসব কথা আমার কাছে বলবেন না। আমি বললাম, কি ব্যাপার, পানির মাঝে রক্তের মতো কি দেখা যায়? সুমন বলল, এসব কিছু না, আপনার কাজ হয়ে থাকলে চলেন। আমি বললাম, চলো। ভেতরে যেতেই আমাকে টেবিলে বসিয়ে সবাই খাবার বেড়ে দিতে লাগলো। কাকা বলল, তোমাদের সাথে আত্মীয়তা করব, এটা আমার ভাগ্যের বিষয়, জানো বাবা। আমি বললাম, এমনটা বলবেন না কাকা। কাকা বলল, তোমার দাদা খুব ভালো মানুষ ছিলেন। শুধু মানুষ? আমি বললাম, আর বলা লাগবে না, আমি সব জানি। সুমন বলল, তোমার মা বাবাকে সাথে নিয়ে আসতা, ওনাদের সেবা যত্ন করার খুব ইচ্ছে আমাদের। কাকা বলল, বড়দের মাঝে কথা বলতে হয় না, তোকে এটা শিখাইনি? তুই কি একটু চুপ থাকতে পারিস না? সুমন বলল, প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি, না হলে শহর থেকে ওদের তুলে আনবো। আমি বললাম, কি হয়েছে কাকা? কাকা বলল, আরে বাবা, এমনিই ছেলেটার মাথায় একটু সমস্যা আছে, তুমি বাদ দাও। খাওয়া দাওয়া শেষ করে কাকা বলল, যাও ওই পাশের রুমে আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেখা করে আসো। আমি বললাম, কিন্তু কাকা? কাকা বলল, আরে যাও যাও, ভয় পেও না। আমি আর কিছু বললাম না। আস্তে আস্তে হেঁটে কাকার দেখানো রুমটাতে চলে গেলাম। দেখি বিছানার উপর একটা মেয়ে বসে আছে, তবে মেয়েটার কপালে কালো একটা রং লাগানো, আর নাকের দুই সাইডে রক্তের দুইটা লম্বা করে দাগ আছে, আর ঠোঁটের নিচে সুন্দর করে একটা ট্যাটু করা। এগুলো দেখে আমি খুব অবাক হয়ে গেছি। মুখে এসব কি দিয়েছে? কই, আমি মেয়ে দেখতে এসেছি সাজুগুজু করবে তা না, আবার মুখে কি সব লাগিয়ে বসে আছে। তবে মেয়েটা সুন্দর আছে বলতে হয়। মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। মেয়েটা বলল, কি ভাইয়া, কেমন আছেন? আমি নির্ভয়ে বললাম, যার কাছে ভবিষ্যতে তোমার বিয়ে হতে পারে তাকেই ভাইয়া ডাকছো? মেয়েটা বলল, আমি এমনই, তবে আপনার সাথে আমার বিয়ে হবে এটা শিওর দিল কে? আমি বললাম, তোমরা তো খুব আজব কথাবার্তা বলো। মেয়েটা বলল, আমি মানুষটাই এমন, আমাকে দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমি বললাম, আপনাকে দেখে তো আমার ভয় লাগছে না। মেয়েটা বলল, সময়ের জন্য অপেক্ষায় থাকেন, সময়ে সব বুঝিয়ে দিব। আমি বললাম, আচ্ছা, আপনার মুখে এসব কি করা, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা বলল, এগুলো জেনে আপনি কি করবেন? আমি বললাম, যাকে বিয়ে করব অবশ্যই তার সম্পর্কে জানতে হবে। মেয়েটা বলল, এই ছেলে, এত বিয়ে বিয়ে করবি না, শরীর থেকে মাথা আলাদা করে হাতে ধরিয়ে দিব। আমি বললাম, খুব ভালো মজা করতে পারেন দেখি আপনি, এখন বলেন মুখে এসব কি? মেয়েটা বলল, কপালে যে কালো রংটা আছে ওইটা দেওয়ার মানে 100-200 জনকে মারার ক্ষমতা আমার আছে, আর নাকের মাঝে লাল রক্তটা মাত্র একজনকে মেরে এসেছি, এই জন্য ওই রক্ত দেওয়া। আর ঠোঁটের নিচে ট্যাটু সম্পর্কে বলবি না, এটা অজানাই থাক। আমি বললাম, আপনার নামটা জানি কি? মেয়েটা বলল, আখি। এবার আমি হাসতে লাগলাম। মেয়েটা বলল, আমাকে দেখে কি তোর হাসি পায়? আমি বললাম, হাসি পায় অনেক। কি সব কথা বলেন না আপনি? এই গ্রাম অঞ্চলের মানুষ আবার মানুষ খুন করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আখি বলল, কালকে তোর বিশ্বাস হবে। আর একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেই, আমাকে বিয়ে করে তুই রাখতে পারবি না। আমি বললাম, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে বিয়ে করে আমি রাখতে পারবো না? আখি বলল, আমার আসল রূপ দেখলে চিৎকার দিয়ে মারাও যেতে পারিস। আমি বললাম, সেই কতক্ষণ হলো এসব আলতু ফালতু কথা শুনিয়েই যাচ্ছেন। আখি মুচকি হেসে বলল, তোরে বোঝানো যাবে না। আমি বললাম, আমি বুঝতেও চাই না। আখি বলল, এত দূর থেকে যেহেতু এসেছিস তোকে একটা অফার দেই, তুই চাইলে আমার সাথে শুতে পারিস,
তাও বিয়ের কথা বলিস না। তুই চাইলে আমার সাথে শুতে পারিস, তাও বিয়ের কথা বলিস না। আমি বললাম, হঠাৎ করে নিজেকে এত সস্তা করে দিলেন, বুঝলাম না। আর আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি কি আপনাকে এখানে বিয়ে করতে এসেছি নাকি? আখি বলল, তাহলে তুই এখানে কি জন্য এসেছিস? আমি বললাম, আমি তো আম্মুর কথা শুনে এখানে এসেছি। এখানে গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই দেখতে এসেছি। আর আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনি সুন্দর হলে কি হবে? আপনাকে আমার পছন্দ হয় নাই। বাঙালি একটা কথা সবসময় বলে জানেন, উপর দিয়ে ফিটফাট ভেতরের সদরঘাট। আখি বলল, আমার সম্মান নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই, আর আজকে তুই আমার সম্মানের উপর হাত দিয়েছিস। আমি বললাম, আমি এমন কিছু বলি নাই। একটা কথা কানার তো মনে মনেই জানা আছে সে কি করেছে। আখি বলল, তোর লেকচার শোনার সময় আমার নেই। আমি বলি, শোন, আমি বিয়ে করতে চাই না, আর বিয়ে তো মানুষ করে বাসর রাতের জন্য, এজন্য তোকে এই কথা বলেছি। আমি বললাম, কখনো মনে হয় না যে সুখের স্বপ্ন দেখেছেন? না হলে এই কথা বলতেন না। শারীরিক সুখের জন্যই যদি মানুষ বিয়ে করত, তাহলে পতিতাপল্লী কেন ছিল? সবাই তো ওখানেই যেতে পারত। বাদ দেন, এসবের আপনি কি বুঝবেন? আখি বলল, আমার বোঝার দরকার নেই। আমি বললাম, একটা কথা শুনেছি, এখানে নাকি যারা আসে তারা কেউ আর যেতে পারে না। আখি বলল, এটা সত্যি। আমি বললাম, তাহলে আমি কি আর যেতে পারবো না নাকি? আখি বলল, হয়তো পারবি না। যদি আমাকে বিয়ে করতি তাহলে ঘর জামাই হিসেবে তোরে রেখে দিত। আমি বললাম, আপনার মতো বউ আমার দরকার নেই। জানেন কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? আখি বলল, যা বাহিরে যা, তোরে আমার আর সহ্য হচ্ছে না। তবে কালকে যখন তোকে সবার সামনে বলি দেওয়া হবে তখন আমার হয়তো একটু মায়া লাগবে। আমি বললাম, হোয়াট, কি সব কথা বলছেন আপনি? আখি বলল, আজকে রাতটা পার করতে দে, আমি যে কে তুই চিনতে পারবি। আমি বললাম, ধুর, আপনার কথা আমার আর ভালো লাগছে না। আখির কাছে আর দাঁড়ালাম না। বাহিরে এসে পুকুরের পানিটার দিকে তাকিয়ে আছি। ভাবছি এখানে সাঁতার কাটবো একদিন। হঠাৎ একটা সাদা কাপড় পরা একটা মেয়েকে আমার দিকে আসতে দেখলাম। দেখে বোঝা যাচ্ছে বয়সটা খুব অল্প, কিন্তু এত কম বয়সে ও কি তাহলে বিধবা হয়ে গেল? দেখে তো এমনই লাগছে, তবে চেহারায় একটা মায়াবী ভাব আছে। মেয়েটা আমার কাছে এসে বলল, চলেন আমার সাথে। আমি বললাম, চিনি না জানি না আপনাকে, আর আপনি এসে বলছেন চলেন? ফাজলামো করেন আমার সাথে? সাথে সাথে মেয়েটা আখিকে ডাকতে লাগলো। আখি ভেতর থেকে এসে বলল, কি হয়েছে? মেয়েটা বলল, ভাইয়াকে শেষবারের মতো একটু গ্রামটা ঘুরিয়ে আনি। আখি বলল, যা নিয়ে যা, ও যদি যেতে চায়। আমি বললাম, না বাবা, আমার এত শখ নাই, আপনি যান, আমি যাব না। আখি বলল, আরে যা, শেষ কোনো ইচ্ছে থাকলে পূরণ কর, না হলে কালকের পর থেকে দিনের আলো আর দেখতে পারবি না। আমি বললাম, আরে আপু দেখেন তো, এই পাগলটা বলে আমি নাকি বিয়ে করব। সেই কখন থেকে আমার মাথা খেয়ে ফেলেছে, আমি আর ওকে সহ্য করতে পারছি না। আচ্ছা, ও কি সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলে। মেয়েটা বলল, আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো তাহলে এতক্ষণে মজা বুঝে যেত। আপনি মেহমান, এজন্য মাফ পেয়েছেন। আমি বললাম, আপনিও এসব কথা বলা শুরু করেছেন? আখি বলল, ওকে নিয়ে যা, না হলে ও নিজেই মনে হয় পাগল হয়ে যাবে, আর সাবধানে থাকবি। মেয়েটা বলল, ওকে আপু, এই চলেন। আমি বললাম, কোথায় যাব? মেয়েটা বলল, আরে আসেন তো, এত ভয় পান কেন? আমি বললাম, এখানে আসার পর থেকে আমার সাথে কি সব অদ্ভুত অদ্ভুত আচরণ হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা বলল, খুব শীঘ্রই সবকিছু বুঝে যাবেন, তবে আপনাকে দেখে আমার মায়া লাগে। এত হ্যান্ডসাম একটা ছেলে, তাকে নাকি সবার সামনে মারা হবে? এত হ্যান্ডসাম একটা ছেলে, তাকে নাকি সবার সামনে মারা হবে? আমি বললাম, এই মেয়ে, মজা করিস আমার সাথে? মেয়েটা আমার কথা শুনে হাসতে লাগলো। একটু পর মেয়েটা আমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল। আমি বললাম, আমাকে এখানে নিয়ে এলেন কেন? মেয়েটা বলল, দেখেন তো এই বাসাটা চিনতে পারেন কি না? আমি বললাম, কার বাসা আমি কিভাবে চিনব? মেয়েটা বলল, এটা আপনাদের পুরাতন বাড়ি। আমি বললাম, কি? মেয়েটা বলল, এটা সত্যি, এটা আপনার দাদা নিজের হাতে তৈরি করে গেছে। আমি বললাম, আমাদের গ্রামে এত সুন্দর বাসা আছে, আর আমার পরিবারের কেউ এখানে আসে না। মেয়েটা বলল, আসবে কিভাবে? সবাই তো ভয়ে শহরে পালিয়ে আছে। এই করছেন কি? আমি বললাম, কেন, ভেতরে গিয়ে দেখব। বাসাটা বাহির থেকে এমনিই অনেক সুন্দর, ভেতরে না জানি কত সুন্দর। মেয়েটা বলল, এটার ভেতরে যেতে মানা, কেউই এই বাসার ভেতরে যেতে পারবে না, এটা আমাদের সবার মানতে হয়, না হলে কেউ যদি ঢুকেও যায় পরবর্তীতে তার বিচার করা হয়, এমনকি তাকে মেরেও ফেলা হয়। আমি বললাম, আমাদের বাড়িতে আমি যেতে পারবো না, এটা আবার কেমন কথা? মেয়েটা বলল, আমার মনে হয় কি জানেন, এই বাসার ভেতরে আপনার দাদা কিছু গুপ্তধন রেখে গেছে, সবাই এটার খোঁজ করছে, কিন্তু কেউ পায় নাই। আমি আর কিছু না বলে পেছনে ফিরলাম, এখন চলে যাব। মেয়েটা বলল, আরে কি হলো, চলে যাচ্ছেন কেন? আমি বললাম, তো কি করব, নিজের বাড়ির ভেতরে যেতে পারবো না, এটা কি হয়? মেয়েটা বলল, মন খারাপ করার কিছু নাই এখানে, এটাই আমাদের এখানের নিয়ম। মনে মনে বললাম, আমাদের বাড়ি আর আমি যেতে পারছি না,
মেয়েটা বলল, বাই দ্য ওয়ে, আপনাকে কয়েকটা গোপন কথা বলার ছিল। আমি বললাম, কিসের গোপন কথা? মেয়েটা বলল, সত্যি কথা বলতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি বললাম, এসব কথা আমাকে বলবেন না, আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার স্বামী মারা গেছে। মেয়েটা বলল, এটা সত্যি, আমার স্বামী মারা গেছে, তবে ওনাকে মেরে ফেলা হয়েছে। আমার গায়ে একদিন হাত তুলেছিল, ব্যাস। আখি আপা জেনে সরাসরি ওর বুকে গুলি করে দিয়েছে। আমি বললাম, আপনিও দেখি আখির মতো কথা বলতে শুরু করে দিয়েছেন। মেয়েটা বলল, কসম করে বলছি, আমি যা বলেছি সব সত্যি। আমার স্বামীকে আখি আপা মেরে ফেলেছে, ওনার প্রচুর রাগ। আমি বললাম, সত্যি নাকি? আর আখি আপনার কি হয়? মেয়েটা বলল, ও আমার চাচাতো বোন। আমি বললাম, ওহ তাই বলেন, এজন্য আপনাদের মাঝে এত মিল। মেয়েটা বলল, আপনাকে আরেকটা সত্যি কথা বলতে চাই, এর বিনিময়ে আমার কিছু চাই। আমি বললাম, আপনার আবার আমার কাছে কিছু চাই? বাহ, খুব ভালো কথা বলেন তো আপনি। আচ্ছা, সে যাই হোক, এখন বলেন কি চান আমার কাছে? মেয়েটা বলল, আপনার ঠোঁটে একটা লিপ কিস করতে চাই। আমি বললাম, বুঝেছি, স্বামী মারা গেছে তো এজন্য মাথা খারাপ হয়ে গেছে, অন্য কোথাও যান, এসব আমার দ্বারা হবে না। মেয়েটা বলল, আপনাকে কালকে মেরে ফেলা হবে। আমি বললাম, কি? মেয়েটা বলল, এজন্যই তো বলছি আমার শর্ত পূরণ করেন, তাহলে আমি আপনাকে সব বলবো। আমি বললাম, না না, এটা কখনো সম্ভব না, আমি এটা করতে পারবো না। আপনি এক কাজ করেন, আরেকটা বিয়ে করে নেন। মেয়েটা বলল, সেসব পরে, এখন আমি যা বলেছি তাই যদি হয় তাহলে আমি আপনাকে সব বলতে রাজি আছি। আমি বললাম, অন্য কিছু বলেন, তাহলে আমি চিন্তা করে দেখব। মেয়েটা বলল, রুম ডেট করেন আমার সাথে। আমি বললাম, সরি বোন, আপনার সাথে আমি কথা বলতে রাজি না, এই বলে হাঁটতে লাগলাম। মেয়েটা বলল, আচ্ছা, কিছুই দিতে হবে না। আরে শোনেন। আমি বললাম, বলো। মেয়েটা বলল, ট্রেনে যেই মেয়েটা আপনাকে মারতে চেয়েছিল সেই মেয়ের বেস্ট ফ্রেন্ড আখি আপা। মেয়েটার কথা শুনে আমার শরীর এখন কাঁপতে লাগলো। মেয়েটা বলল, আর কালকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে সবার সামনে আপনাকে মারবে, আর এখানকার লিডার হলো রাসেল বস, ওনার কথা দ্বারাই পুরো গ্রামটা চলে, আর ওর বাবাকে আপনার দাদা খুন করেছে। আমি বললাম, না না, আর এই গ্রামে থাকা যাবে না, আমার আম্মু এখানে আমাকে মারতে পাঠিয়েছে। কি আর বলবো, বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আর এই গ্রামের মানুষ আজও যে খুন খারাপি করে দেখলে যেন বিশ্বাসই হয় না। মেয়েটা বলল, এখান থেকে আপনি আর চাইলেও বেঁচে ফিরতে পারবেন না, কারণ সবসময় আপনার পেছনে নজর রাখা হয়। আমি বললাম, কি? মেয়েটা বলল, বিশ্বাস না হলে পেছনে তাকিয়ে দেখেন। পেছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই লুকিয়ে পড়ল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আমার মা সত্যি কথা বলতো, ভালো মানুষের দাম নেই, এখন এটা হারে হারে বুঝতে পারছি। মেয়েটা বলল, তবে আপনি হয়তো কালকের পর থেকে এই পৃথিবীর মুখ দেখতে পারবেন না, কোনোভাবেই বাঁচতে পারবেন না, কারণ পুরো গ্রামটা আপনার পেছনে পড়ে আছে, আর সবাই রাসেলকে এই গ্রামের দেবতা মনে করে, তাই ও যা বলে সবাই তাই করে। আমি মনে মনে চিন্তা করছি, আমার মা হয়তো এই বিষয়টা জানতো না, ওরা যে সবাই এক নৌকার মাঝি। যদি আম্মু জানতো তাহলে আমাকে আর এখানে পাঠাতো না। আচ্ছা, আমি কি কিছু করতে পারি? হয়তো এসব হবে না আমার দ্বারা। মেয়েটা বলল, কি চিন্তা করেন? আমি বললাম, আমাকে ওরা যে ধোঁকা দিবে আমার মা সেটা জানতো না, আমি ভাবতেও পারছি না ওদের পরিবার এতটা খারাপ, সবার মুখ দেখে মনে হয় কতটা নিষ্পাপ। মেয়েটা বলল, এই বিপদ থেকে আমি আপনাকে বাঁচাতে পারি, যদি আপনি আমার কথা শুনেন। আমি বললাম, যেখানে সবাই আমার পেছনে পড়ে আছে সেখানে আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? মেয়েটা বলল, এই কথাগুলো আমি যদি না বলতাম তাহলে কি আপনি জানতে পারতেন? কালকে মরার পরে হয়তো জানতে পারতেন। আমি বললাম, জেনেই বা আমার কি আসে যায়, তবুও তো বাঁচার আশা নেই। মেয়েটা বলল, শেষ ভরসা আমাকে করতেই পারেন। আমি বললাম, বলেন দেখি আপনি কি বলতে চান? মেয়েটা বলল, আমার আপনাকে পছন্দ হয়েছে, যদি আপনি আমাকে বিয়ে করে ঘর জামাই থাকতে পারেন তাহলে আমি যেভাবেই হোক আপনাকে বাঁচিয়ে নিব। মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আমি বললাম, একটা কথা বলি, প্রেম ভালোবাসা এভাবে হয় না, এগুলো মন থেকে হওয়া চাই, তাই বলছি আমার এই বিপদে সুযোগ নেবেন না। আর আমি মৃত্যুকে ভয় করি না, যা হবার কালকেই দেখা যাবে। মেয়েটা বলল, আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আর লাভ নেই, যেখানে আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না সেখানে আপনাকে কিভাবে? আমি বললাম, থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন না? একা একা ভালো লাগে? মেয়েটা বলল, আমার কথা বাদ দেন, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে, কিছুই করতে পারলাম না আমি, মাফ করবেন। আমি বললাম, চলেন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে এমনেই। মেয়েটা বলল, পালানোর চেষ্টা করবেন না? মেয়েটা বলল, পালানোর চেষ্টা করবেন না? আমি বললাম, পালিয়ে গেলে কি আর বাঁচতে পারবো? দেখা যাবে কালকে, যা হবার সবার সামনেই হবে। মেয়েটা বলল, আমি যে আপনাকে এগুলো বললাম, যদি আখি আপু জানতে পারে তাহলে আমাকেও মেরে ফেলতে পারে। আমি বললাম, তোমার বোন, আর তোমাকেই মেরে ফেলবে? মেয়েটা বলল, আপনি আপুকে চিনেন না, ওর ভিতরে কোনো মায়া দয়া নাই,
হিংস্র পশুর মতো। আমি বললাম দেখে এমনটা লাগে না, তবে তোমাকে দেখে মনে হচ্ছে যেন বন্দি জীবন পার করছো। মেয়েটা বলল শুধু আমি না, এই গ্রামের সবাই বন্দি জীবন পার করছে। সবাই ওদের থেকে বাঁচতে চায়, কিন্তু ওদের ক্ষমতা আছে তাই রাসেলের কথাই এই পুরো গ্রামটা চলে। আমি বললাম শুনে খুব খারাপ লাগলো, আমি যদি পারতাম সবাইকে মুক্ত করে দিতাম, কিন্তু পুলিশ কি করে? মেয়েটা বলল ওদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে। আচ্ছা, এত কিছু জানার পরেও আপনি কিভাবে স্বাভাবিকভাবে কথা বলছেন? এই মুহূর্তে যদি আমাকে বলা হতো কালকে আমার মৃত্যু, আমি তো কই গিয়ে যে পালাতাম ঠিক ঠিকানা নেই। আমি বললাম ভয় আমারও হচ্ছে, কিন্তু সবকিছু কন্ট্রোল করতে শিখে গেছি, দেখি সামনে কি হয়। আচ্ছা, এত কথা হয়ে গেল, তোমার নামটা তো জানা হলো না। মেয়েটা বলল পরিচয় না দিয়ে এতক্ষণ আপনার সাথে কথা বললাম, থাক, যদি আপনার সাথে হঠাৎ কোনো দিন দেখা হয় তখন জেনে নিবেন। আমি বললাম আমার মৃত্যু হবে জেনেও এই কথা বলছেন? মেয়েটা বলল আমার কেন জানি মনে হচ্ছে আপনি বেঁচে যাবেন। আমি বললাম চলেন, এখন আর কোথায় যাব? মেয়েটা বলল বাসায় চলেন। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই, খোঁজাখুঁজি করছি। মেয়েটা বলল কি খুঁজছেন? আমি বললাম ফোনটা তো পকেটে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কোথাও পড়ে গেছে। মেয়েটা বলল পড়ে যায় নাই, নিয়ে নেওয়া হয়েছে, যদি বাসায় ফোন করে জানিয়ে দেন। আমি বললাম ওদের তো আমি দেখে নিব। মেয়েটা বলল শুনেছি আপনি নাকি কারো উপর রাগ করেন না। আমি বললাম আপনি জানেন কি করে? মেয়েটা বলল শুধু আমি না, মাইকিং করে সবাইকে আপনার বিষয়ে বলে দেওয়া হয়েছে। আমি বললাম কালকে এই হয় আমি নিজে মরবো, না হলে সব কয়টাকে মারবো, এসব আর সহ্য করা যাবে না। মেয়েটা বলল কিন্তু আপনার ভেতরে মনে হয় সে রাগ নেই। আমি বললাম সেনাবাহিনীর ট্রেনিং করা আছে আমার। মেয়েটা বলল তো চাকরি করলেন না কেন? আমি বললাম আমি নিজের মতো চলতে পছন্দ করি, তাই ছেড়ে চলে এসেছি। আর তাছাড়া আমার বাবার টাকা পয়সার অভাব নেই। হঠাৎ কোথায় থেকে আখি এসে বলল, কি রে তোরা এখনো এখানে কি করিস? আমি বললাম আপনার সম্পর্কে জানার চেষ্টা করছি। আখি বলল আমার সম্পর্কে জেনে তুই কি করবি? বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। আমি বললাম আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আপনার ফোনটা একটু দিবেন, আম্মুর সাথে কথা বলবো। আখি আমার দিকে তাকিয়ে বলল কারোর সাথে কথা বলার চেষ্টা করিস না, না হলে তুই বিপদে পড়বি। হেঁটে হেঁটে বাসায় যাওয়ার পর আমাকে ভেতরে ঢুকিয়ে বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে কি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো না? সত্যি সত্যি মেরে ফেলবে ওরা আমাকে। পরিবারের কারো মুখ আমি আর হয়তো দেখতে পারবো না, কিন্তু বিনা কারণে কেউ যদি আমার গায়ে হাত তুলে আম্মুর কসম করে বলছি সব কয়টাকে এখানে কেটে রেখে দিব। যদি আমার মরণ হয় তাও ওদের দেখে নিব। তবে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি, আম্মু এখানে আমাকে নিজের সাহস জোগাতে পাঠিয়েছে, কিন্তু মৃত্যুর মুখে রেখে কেন? সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বিছানার উপর বসে আছি আর চিন্তা করছি, আচ্ছা আমি কি সত্যি কারো উপর রাগ করতে পারি না? মানুষ যা ইচ্ছা আমাকে তাই বলে, কেন জানি নিজেকে আজকে অসহায় লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম, দেখি সুমন এসেছে। সুমন বলল চলো আমার সাথে। সুমন আমাকে হলরুমে নিয়ে গেল। সেখানে সুমনের পরিবারের সবাই আছে, শুধু আখিকে চোখে পড়ছে না। সবাই কেমন একটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কাকা বলল খুব মায়া লাগছে রে তোকে দেখে। আমি বললাম মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন, লজ্জা করে না আপনার? ঠাস করে কাকা একটা চড় দিয়ে বলল তোকে তো এখানেই মেরে ফেলতাম। আমি বললাম আম্মুর কথা শুনে আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর আম্মু বলেছে দেখেই আমি এখানে এসেছি, কিন্তু আপনার পেছনে যে এই রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। কাকা বলল আমি খারাপ তাই না? যখন তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেললো তখন তোর এই যুক্তি কই ছিল? একসাথে উঠা বসা ছিল আমাদের। আমার নিজের চোখের সামনে তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেলেছে। তোর দাদা মারা গেছে দেখে মনে করিস না তোরা কেউ বাঁচতে পারবি? কাউকে ছাড়বো না আমি। আমি বললাম এক হাতে কখনো তালি বাজে না, এটা তো জানেন। কাকা বলল তোর দাদার গুণ তোর ভেতরে আছে, তবে তোর সাহস নাই, এইটুকুই পার্থক্য। আমি বললাম যদি আমি একবার বেঁচে যেতে পারি আমার আম্মু হয়তো আপনাকে ছাড়বে না। কাকা বলল এজন্যই তো তোকে মেরে তোর মাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো। আমি বললাম আমার আম্মুকে হয়তো তুই এখনো চিনিস না। আখি বলল এত চিনে কি হবে? যাকে মারবো তার চরিত্র সম্পর্কে জেনে আমরা কি করব? সরাসরি গুলি করে উপরে পাঠিয়ে দিব, পরে যা হয় সে দেখা যাবে। আখিকে দেখে আমি অবাক হয়ে গেছি। আখি একদম মেয়ের রূপ পাল্টে ফেলেছে, ওকে দেখলে যে কেউ বলবে ছেলে। আখি বলল কি রে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম রূপ তো ভালোই বদল করতে পারেন। সুমন বলল আপু এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, ওইদিকে মনে হয় রাসেল ভাইয়া অপেক্ষা করছে। আখি বলল ওহ তাই তো, এই তাড়াতাড়ি চল। কাকা বলল আরে ছেলেটা সেই রাত থেকে কিছু খায় নাই, কিছু তো খেতে দে, কাঁচা মাংস আছে নাকি আমাদের ঘরে? আখি বলল মরার পর ভালো করে খাবে। ও শেট, একটা বিষয় তো ভুলেই গেছি। সুমন আমার রুম থেকে বটিটা নিয়ে আয় তো। সুমন হাতে করে একটা বটি নিয়ে আসলো। আমার শরীর থেকে শার্টটা খুলে ফেললো।
সবাই মিলে আমার শরীরে মরিচের গুঁড়া দিয়ে সাজিয়ে দিতে লাগলো, আর এইদিকে আমার শরীর জ্বলন্ত আগুনের মতো জ্বলতেছে। আখি বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? সামনে আরো কষ্ট দিয়ে তোকে মারা হবে, শুধু দেখতে থাক। আখি আমাকে নিয়ে বাহিরে চলে গেল। দেখি একটা খোলামেলা ট্রাক, আর সেই ট্রাকে যে মেয়েটা আমাকে ট্রেনের ভেতরে মারতে চেয়েছিল সেই মেয়েটা বলল, আরে আয় আয়, তোর জন্যই আমি অপেক্ষা করছি। আমাকে ওরা সবাই খেলার পুতুল বানিয়ে ফেলেছে, যেভাবে বলছে সেভাবেই আমাকে নাচাচ্ছে। আখি বলল, কি অবস্থা তোর? মেয়েটা বলল, অনেক অনেক খুশি আজকে আমি, বাবার খুনির পরিবারের একজনকে মারতে পারবো আজকে। আমি বললাম, মেয়েদের এই খুন খারাপিতে মানায় না জানেন। মেয়েটা বলল, বাবা তুই তো দেখি আমাকে জ্ঞান দেওয়া শুরু করলি। আমি বললাম, আমাকে মেরে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? মেয়েটা বলল, তোর পরিবারকে যতক্ষণ পর্যন্ত মারতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না, আর এরপরেই আমার শান্তি হবে। আমি বললাম, এখনো অনেক সময় বাকি আছে, বলা তো যায় না কার কখন সময় আসে। মেয়েটা বলল, তোরে তো ট্রেনের মাঝেই মেরে দিতাম, কিন্তু আখি বলল, অনুষ্ঠানে সবার সামনে তোকে মেরে প্রতিশোধ নিব। আখি বলল, তবে তুই যাই বলিস ছেলেটা কিন্তু সুন্দর আছে, কি সুন্দর সিক্স প্যাক বানিয়েছে দেখেছিস? মেয়েটা বলল, বানিয়ে কি হবে, এগুলোর তো দাম নাই, এর ব্যবহারও করতে শিখতে হবে, আর ও তো একটা বলদ। আরে আরে, তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন? আখি বলল, ওর পুরো শরীরে মরিচ লাগিয়ে দিয়েছি, ও যে এত কিছু কিভাবে সহ্য করছে কিছুই বুঝতে পারছি না আমি। মেয়েটা বলল, এই এক কাজ করি, ওর সাথে কয়েকটা পিক নেই। কিছুক্ষণ পর আমাকে এক জায়গায় নিয়ে এলো, দেখে মনে হচ্ছে অনেক মানুষের সমাবেশ এখানে, সবাই আনন্দ উল্লাসে নাচানাচি করছে। আমাদের নামতে দেখে সবাই ফুল ছিটিয়ে দিয়ে বরণ করছে। আখি বলল, আজকে মনে হয় পুরো খেলা জমবে। আমাকে একটা স্টেজে নিয়ে যাওয়া হলো, যেখানে লম্বা চুলওয়ালা একটা ছেলে বসে আছে, মনে হলো এটাই রাসেল। রাসেল বলল, এই আমার সামনে আজ পর্যন্ত কারো দাঁড়ানোর ক্ষমতা হয় নাই, হাঁটু গেড়ে বসে পড়। আমাকেও বাধ্যতামূলক তাই করতে হলো। রাসেল বলল, তোর নামটা জানি কি? আখি বলল, ভাই এর নাম রনি। রাসেল বলল, আখি তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকে ওকে আমি হাতের কাছে পেয়েছি। আখি বলল, না ভাইয়া, এটা তো আমার কর্তব্য ছিল। আমি বললাম, তোর এত কাহিনী দেখার সময় আমার নাই, মারার হলে মেরে দে। রাসেল বলল, আমাকে তুই করে বলিস, তোর তো সাহস কম না। মেয়েটা বলল, ভাইয়া তুই শুধু একবার বল, ওকে এখানেই মেরে দেই। রাসেল বলল, আরে একটু অপেক্ষা কর। আমাদের সামনে একটা ছেলে লম্বা তলোয়ার রেখে গেল, একদম ফ্রেশ নতুন, তলোয়ারটা চকচক করছে। রাসেল বলল, তুই আজকে বাঁচতে পারবি না, এটা শিওর, তবে তোর বাঁচার ইচ্ছা হচ্ছে না? আমি বললাম, আমার চোখের সামনে আমি নিজের মৃত্যু দেখেছি, তুই আমাকে আর কি মারবি? রাসেল বলল, এই শালা তো আসলে হিজড়া।